হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর নেক্সট ক্লাস। তো আজকে তোমাদের যে ক্লাসের টপিক দ্যাট ইজ ইয়োর ফার্মাকোলজি অফ অ্যালকোহল। ক্লিয়ার? এই অ্যালকোহলের মধ্যে আমরা অনেক কিছু জানি, যেমন কি ইথানল হয়, মিথানল হয়, যাদের একটা OH গ্রুপ থাকে সেইটাকেই আমরা বলি অ্যালকোহল। ক্লিয়ার? তো এখানে অ্যালকোহল হ্যাজ মেনি ডিফারেন্ট এফেক্ট ইন আওয়ার বডি, এটা আমরা সকলেই জানি। But in case of pharmacology, alcohol shows its different effect in human body. Okay. So, so in this lecture, we will understand only the pharmacology of alcohol. But this lecture is not promoting any alcohol intake. Clear? We will understand any beneficiary effect or any adverse effect or any side effect is present in the alcohol or not. But take this video for your information purpose. Okay. I'm going to your next slide. That is, at first, your first point is ethanol or ethyl alcohol. এটা সকলেই জানো, ethyl alcohol or ethanol. Now the question arises that how ethanol is being produced. Ethanol or ethyl alcohol is produced by fermentation of sugar. আমরা এটা সকলেই জানি যে সুগারটাকে যদি ফার্মেন্ট করা হয় মানে এটার মধ্যে বায়োলজিক্যাল কোনো একটা মাইক্রো অর্গানিজম দিয়ে এটাকে ফার্মেন্ট করা হয়। তো যদি ফার্মেন্টেশন করা হয় তখন কি হবে, মাইক্রো অর্গানিজমগুলো এই সুগারগুলোকে ইনটেক করবে ফর দেয়ার ওন বায়োলজিক্যাল ফাংশন, অ্যান্ড দিস মাইক্রো অর্গানিজম উইল রিলিজ আ লিকুইড. দ্যাট লিকুইড উইল বি ইনফ্ল্যামেবল, দ্যাট লিকুইড উইল বি ভোলাটাইল অ্যান্ড কালারলেস. দিস লিকুইড ইজ কল্ড as a byproduct, this liquid is called ethanol. That means the secreted liquid or the byproduct liquid they will secrete, it is called ethanol. এবার দেখো, the ethanol content of various alcoholic beverage range from 4 to 55%. Alcohol is largely produced by molasses মানে গুড়, ঠিক আছে, which is byproduct when sugar is manufactured from sugarcane মানে আখ থেকে যখন ইথানল বানানো হয় তখন এটাকে আগে গুড়ে ট্রান্সফার করে, ঠিক আছে, গুড় বানানো হয় সেখান থেকে ফার্মেন্টেশনের পরে তারপরে ইথাইল অ্যালকোহল বা ইথানল পাওয়া যায়। হাউ ম্যানুফ্যাকচার্ড এটা প্রত্যেকেই তো জানলে, দ্যাট ইজ কল্ড ইয়োর ফার্মেন্টেশন প্রসেস। ফার্মেন্টেশন তোমরা মাইক্রোবায়োলজিতে পড়েও থাকতে পারো। সুগার টু অ্যালকোহল অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, কীরকম জিনিসটা, C6H12O6, দিস ইজ আ সুগার। এই সুগারের মধ্যে তুমি কি দেবে, এই সুগারের মধ্যে ওয়াটার দেবে, and one microorganism you have to add. Microorganism is yeast কে তুমি দিয়ে দিলে, ইস্ট পাউডারকে দিয়ে দিলে, দেওয়ার পরে এটাকে রেখে দিলে, ফার্মেন্টেশন হলো, ফার্মেন্টেশন হওয়ার পরে দেখবে জলের মধ্যে ওই তোমার কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে, আর তার সাথে কি হবে, বাই প্রোডাক্ট হিসাবে যে জিনিসটা তৈরি হবে দ্যাট ইজ কল্ড CH3CH2OH মানে ইথানল তৈরি হবে। There are some classification of ethanol. One is your absolute ethanol, that is 99% W/W. Rectified spirit 90% W/W, and proof spirit is 50% volume by volume. তাহলে এই তিনটের মধ্যে ডিফারেন্স কি? 99% W/W, what do you mean by W/W? That is weight by weight. এখানে 99 ইউনিট তোমার ইথানল হবে and 1 unit will be water. ক্লিয়ার? তার মানে জিনিসটা কি হলো, তোমার কাছে ধরো মেজারিং সিলিন্ডার নেই, তুমি কি করলে, তোমাকে আমি বললাম যে তুমি ওয়েট করো, তুমি একটা বিকার নিলে, সেই বিকারের মধ্যে তুমি ওয়েট করলে, এই বিকারটাকে তুমি বসালে একটা মেজারিং তোমার মেশিনের ওপরে, ওয়েট মেশিনের ওপরে, এবার তুমি এর মধ্যে কিছু একটা মানে ইথানল তুমি দিচ্ছ এর মধ্যে, ঠিক আছে, আমি তোমাকে বললাম যে এর মধ্যে 100 ml 100 ml না, 99 গ্রাম, আর এখানে 1 গ্রাম এখানে ওয়াটার দিলে, এই জিনিসটা তাহলে হলো 100 গ্রামের একটা লিকুইড হলো। ক্লিয়ার? তো এটাকে আমরা বলবো W/W. Whenever we don't have any measuring cylinder, then we have to weight the ethanol or any other thing by weight. Liquid also we have to add by weight. But in case of proof spirit, this is volume by volume. That means তোমার কাছে একটা মেজারিং সিলিন্ডার আছে, মেজারিং সিলিন্ডারের মধ্যে তুমি এটা দিলে 9 ml, আর ওয়াটার দিলে 1 ml, ব্যাপারটা বোঝা গেল? এটাকে বললে তুমি V/V, যেহেতু ভলিউম বাই ভলিউম।
ক্লিয়ার? এখানে প্রুফ স্পিরিট দ্যাট ইজ 50% ভলিউম বাই ভলিউম, তার মানে কি 50% মানে 50 ml এখানে থাকবে তোমার ইথানল অ্যান্ড 50 ml থাকবে তোমার ওয়াটার। এটা হলো তোমার প্রুফ স্পিরিট, হলো। নাও আফটার দ্যাট your next classification of alcoholic beverage, that is from malted liquor. At first malted liquor মানে কি ফার্মেন্টেশন অফ জার্মিনেটিং সিরিয়াল মানে কি, সিরিয়াল মানে দানা শস্য, যেগুলোকে আমরা ডাল জাতীয় জিনিস যেগুলো আমরা খাই, তো এইগুলো সিরিয়াল। এই সিরিয়ালগুলো মোস্টলি বার্লি ইউজ করা হয়, বার্লিকে ফার্মেন্টেশন করা হয়, ফার্মেন্টেশন যেভাবে বললাম আমি আগে, ফার্মেন্টেশন করা হয় ইস্ট দিয়ে, করার পরে যে লিকুইডটা, যে তোমার মানে বাই প্রোডাক্টটা পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড বিয়ার কন্টেন্ট 3 to 6% অফ অ্যালকোহল। ক্লিয়ার? নেক্সট ইয়োর ওয়াইন্সের মধ্যে তুমি কি পাবে? ফার্মেন্টেশন অফ ন্যাচারাল সুগার কোথা থেকে পাবে? যেগুলো সুক্রোজ, দ্যাট ইজ অবটেন ফ্রম মেনি গ্রেপস, অ্যাপেল অ্যান্ড এনি আদার ফ্রুটস। ওকে, এইখান থেকে তুমি পেলে তোমার কি বলবো, সুগারটা পেলে, সেই সুগারকে তুমি ফার্মেন্টেশন করলে, ফার্মেন্টেশন করার পরে এই ডিস্টিলেশন করার, যদি 15%, যদি ডিস্টিলেশন না করা হয় তাহলে 15%-এর কম পাওয়া যাবে তোমার ইথানল। ঠিক আছে? আর দেখো শ্যাম্পেন কন্টেন্ট 12 to 16% অফ ইথানল। ক্লিয়ার? এরপরে দেখো স্পিরিট, যত রাজ্যের খুব কমনলি ইউজড যেগুলো অ্যালকোহল মার্কেটে পাওয়া যায় ফরেন লিকার, সেগুলোর মধ্যে রাম, হুইস্কি, ব্র্যান্ডি আর তোমার জিন, এগুলো খুব কমন কয়েকটা জিনিস। এর মধ্যে অ্যালকোহল তোমার ভলিউম বাই ভলিউমে থাকে, এটা কিন্তু খুব ভালো করে ডিনোট করবে। ভলিউম বাই ভলিউমে থাকে, কোনোটাতে দেখবে 42.8% থাকে, কোনোটাতে 47% থাকে, কোনোটাতে 37% থাকে, কোনোটাতে দেখবে 46% থাকে। এরকম বিভিন্ন জিনিসের ওপরে ডিপেন্ড করে যে কোনটা বেশি স্ট্রং তোমার ইথানল, কোনটা কম স্ট্রং। ব্যাপারটা বোঝা গেছে? ন্যাচারালি স্ট্যান্ডার্ড এটাকে মেনটেন করা হয় 42.8% অর 37%। 37% যদি হয়, দ্যাট ইজ কল্ড ইয়োর W/W, 42.8% ভলিউম বাই ভলিউম। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো অ্যালকোহলের কী অ্যাকশান আছে আমাদের বডিতে। অ্যাট ফার্স্ট দ্য লোকাল অ্যাকশান অন টপিক্যাল অ্যাপ্লিকেশান, ইথানল ইভাপোরেট কুইকলি অ্যান্ড হ্যাজ আ কুলিং এফেক্ট। তার মানেটা কি? মানেটা তুমি যখন ইথানল হাতের মধ্যে নেবে তখন দেখবে একটু পরে হাতটা ঠান্ডা হয়ে যাবে। কেন ঠান্ডা হয়ে যাবে? তার কারণ হলো এই তোমার এই ইথানল ইভাপোরেট করে যাবে, একটা হিট নেবে, যে হিটটাকে বলে ল্যাটেন্ট হিট। কোথা থেকে নেবে? তোমার বডি থেকে নেবে। যেই তোমার বডি থেকে ল্যাটেন্ট হিটটা নিয়ে ও ইভাপোরেট করে গেল, তোমার বডি থেকে টেম্পারেচার নিয়ে নিলে কী হবে? জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য এটার একটা কুলিং এফেক্ট আছে। ইট হ্যাজ অ্যান অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিজ, মানে কি? দেখো এখানে লেখা আছে প্রেসিপিটেট সারফেস প্রোটিন অ্যান্ড হার্ডনেস দ্য স্কিন। তার মানে এটা কি? এক টুকরো সুপারি কোনো দিন মুখে নিয়ে কোনো একটা জায়গায় রেখে দেবে, মুখের মধ্যে কোনো একটা জায়গায় রেখে দেবে, খানিকক্ষণ পরে দেখবে ওই জায়গার স্কিনটা তোমার মনে হবে যেন ওই থেনোসের চোয়ালের মতো হয়ে গেছে, কিছু একটা স্ক্র্যাচিং এরকম এফেক্ট পাবে তুমি। ঠিক আছে? যেন তোমার মনে হবে ওইখানকার স্কিনটা একটু গুটিয়ে গেছে বা হার্ড হয়ে গেছে। এই জিনিসটা কেন হয়? ওখানে সারফেস যে প্রোটিনগুলো আছে, মানে তোমার এই সুপারির যে প্রোটিনগুলো থাকবে, সেই প্রোটিনগুলো ওখানে প্রেসিপিটেট করে স্কিনের মধ্যে, তাই স্কিনের মধ্যে গিয়ে একটা হার্ডনেস চলে আসে। তো এই প্রপার্টিটাকে বলে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি। ক্লিয়ার? 40 to 50% অ্যালকোহল ইজ এ রুবাফেসিয়েন্ট অ্যান্ড কাউন্টার ইরিটেন্ট। তার মানে কি? ধরো তোমার হাতে কোনো একটা জায়গায় ইচিং হচ্ছে, খুব চুলকাচ্ছে, তুমি তখন কি করবে? সেই জায়গাতে তুমি যদি অ্যালকোহল দিয়ে দাও, তখন তোমার ওই ইচিং প্রপার্টিটা আর থাকবে না। তখন অ্যালকোহলের যে ইরিট্যান্ট প্রপার্টি, সেই ইরিটেশনটা তোমার ব্রেনের মধ্যে যাবে, অরিজিনালি তোমার হাতে যেখানে ইচিং হচ্ছিল সেই জিনিসটা ব্লক হবে। আর অ্যালকোহলের যে অ্যাকশানটা ওখান থেকে পাবে, সেটা তুমি খুব সুদিং একটা এফেক্ট পাবে। তো অ্যালকোহল কী করে? কোনো ইরিটেশনকে কমাতে হেল্প করে, দ্যাট ইজ কল্ড, দিস ইজ কাউন্টার ইরিট্যান্ট। এটা একটা অ্যালকোহলের beneficiary effect. Alcohol is a counter irritant. Alcohol is also an antiseptic. At 70% it has maximum antiseptic properties. এটা আশা করি আমাকে বলতে হবে না, করোনাকালে আমরা প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেছি, করে আমরা নিশ্চয়ই জেনে গেছি যে অ্যালকোহল একটা অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে।
কিন্তু এই যে এখানে লাইনটা লেখা আছে অ্যাট 70% ইট হ্যাজ ম্যাক্সিমাম অ্যান্টিসেপটিক প্রপার্টি, এইটা ভুল, এটা ঠিক নয়। ঠিক আছে, 50-90% অ্যালকোহল যেটা ইথানল, এটাই হচ্ছে তোমার অ্যান্টিসেপটিক প্রপার্টি শো করে। বাট ইন কেস অফ 50% ইথানল সব থেকে লেস অ্যান্টিসেপটিক অ্যাক্টিভিটি শো করে। 99% ইথানল সব থেকে হাই বলবো না, কিন্তু মডারেট লেভেলে এই তোমার 85 বা 70 থেকে এরকম জায়গাতে মোটামুটি একটা জিনিস শো করে। বাট যদি অ্যালকোহলের পার্সেন্টেজ 50%-এর নিচে নেমে যায়, তখন অ্যালকোহল হ্যাজ নো অ্যান্টিসেপটিক প্রপার্টি লেস দ্যান 50%। ঠিক আছে, এটা বলছি, এটা জানো কী জন্য বলছি আমি? করোনাকালে অনেক বুদ্ধিমান লোকজন জন্মেছিল, তো তারা এই অ্যালকোহল নিয়ে অনেক কিছু বলেছিল, সেই জন্য তোমাদেরকে বলে রাখছি, লেস দ্যান 50% অ্যালকোহলের কোনো অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকে না, সেই দিয়ে হাত ধোয়া আর না ধোয়ার কোনো ব্যাপার না। আচ্ছা, এবার নেক্সট স্লাইডে দেখো, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ অ্যালকোহল ইন আওয়ার সিএনএস, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখানে কি এফেক্ট দেয়? অ্যালকোহল ইজ এ সিএনএস ডিপ্রেসেন্ট। আমরা প্রত্যেকে জানি আমাদের দু রকমের ড্রাগ হয়, টু ক্যাটাগরির ড্রাগ হয়। ওয়ান ইজ সিডেটিভ অ্যান্ড আদার ইজ ইয়োর হিপনোটিক্স। সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স। সিডেটিভ মানে, আচ্ছা আগে বলি হিপনোটিক্স। হিপনোটিক্স হচ্ছে এই অ্যালকোহল হচ্ছে তোমার হিপনোটিক্স। হিপনোটিক্স মানে সিএনএস ডিপ্রেশান্ট উইথ স্লিপ, মানে এতে ঘুম আসবে হিপনোটিক্সে। আর সিডেটিভ মানে কি? সিএনএস ডিপ্রেশন উইদাউট স্লিপ, মানে এখানে ঘুম আসবে না। সিএনএস ডিপ্রেশন হয়ে যাবে, এদিকে ঘুম আসবে না। ঠিক আছে, তো হিপনোটিক্সে ঘুম আসে। তো এই যে অ্যালকোহলটা, এটা একটা হিপনোটিক্স। তো অ্যালকোহল ইজ কজড সিএনএস ডিপ্রেসেন্ট, এটা ঠিক আছে জানলাম। স্মল ডোজ কজ ইউফোরিয়া। ঠিক আছে, ইউফোরিয়া মানে কি জিনিসটা? ইউফোরিয়া মানে তুমি যে জিনিসটা চিন্তা করতে ভালোবাসো, তোমার যে জিনিসটা চিন্তা করতে ভালো লাগে, তুমি সেই রিলেটেড চিন্তাগুলো বেশি করে করবে। ঠিক আছে, সেই জিনিসটাকে বলে ইউফোরিয়া। মানে ধরো তুমি কোথায় মাথার মধ্যে চিন্তা করে নিয়েছো যে তুমি ফিল্ম স্টার হয়ে গেছো, ঠিক আছে, তো তুমি সেই জিনিসটা, আমি কিন্তু বলছি এটা কিন্তু স্মল ডোজে, স্মল ডোজ কজ ইউফোরিয়া। তার মানে স্মল ডোজ যদি থাকে, তখন সে মাথার মধ্যে সেই জিনিসগুলো চিন্তা করাতে পারে যেগুলো তার নাকি হিডেন ছিল, যেগুলো সে তোমার আনকনশাস মাইন্ডে যেগুলো চিন্তা করে, যেটা তার নিজের ইচ্ছা, সেইগুলো আস্তে আস্তে ইরাপ্ট করে যায়, মানে সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসে, ইউফোরিয়া। রিলিফ অফ অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে তুমি জানো আনওয়ান্টেড একটা ফিয়ার অফ সামথিং, তার মানে রিলিফ ফ্রম অ্যাংজাইটি মানে কেউ ধরো মনে করছে যে কেউ মনে করছে যে ওই বাইরে থেকে একটা কোন ধূমকেতু আসছে, সে পৃথিবীর সাথে এসে যদি ধাক্কা মারে তাহলে কি হবে, আমরা সবাই বাঁচবো, আমার বাবা কোথায় যাবে, মা কোথায় যাবে, দিস ইজ কল্ড অ্যাংজাইটি। এই সমস্ত অ্যাংজাইটিগুলো এই স্মল ডোজ অফ অ্যালকোহলে এগুলো চলে যায়। ঠিক আছে, তখন আর এই সমস্ত চিন্তাগুলো আসে না। লস অফ সোশ্যাল ডিস্টেন্সিং মানে সোশ্যাল ইনহিবিশন। সোশ্যাল ইনহিবিশন মানে কি, এটা জিনিসটা একটু প্র্যাকটিক্যাল। আজকে যেহেতু একটু অ্যালকোহল নিয়ে বলছি, তাই এই জিনিসটা একটু প্র্যাকটিক্যাল। ঠিক আছে, সেজন্যে ক্লাসটাকে অত্যন্ত ইনফরমেটিভভাবে নেবে আর প্র্যাকটিক্যাল সেন্সে নেবে। তো সোশ্যাল ইনহিবিশন মানে কি, দেখো ধরো দুটো লোক আছে, একটা লোক অনেক বয়স্ক, ঠিক আছে, সে অনেক এজড, আর একটা লোক আছে যে তার থেকে তার অর্ধেক বয়স। ঠিক আছে, এরকম আমাদের মানে সোসাইটিতে এরকম অনেক লোক থাকে, বিভিন্ন জায়গাতে এরকম লোক থাকে, বিভিন্ন তোমার ওয়ার্কিং এনভায়রনমেন্টে এরকম থাকে। কলিগসরা কি করে, এ অনেক বড় আর এ অনেক ছোট, দুজনে মিলে বসে বসে তোমার অ্যালকোহল ইনটেক করে। ঠিক আছে, তখন কি হয়, তখন এই যে লোকটা এজড, সে তার নিজের এজটাকে ভুলে যায়, সে তখন তার এজটাকে নামিয়ে নিয়ে চলে আসে। আর এই ছোট লোকটা কি করে, মানে ছোট লোক মানে যার এজ কম, সে কি করে, সে মনে করে আমি ওর সমান হয়ে গেছি, ওর লেভেলে চলে এসেছি, সেজন্য এ নিজের লেভেলটাকে একটু বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিয়ে দুজন লোক সেম ফ্রিকোয়েন্সির মেন্টালিটিতে হয়ে যায়, দুজন সেম ফ্রিকোয়েন্সির মেন্টালিটিতে বিলং করে। তখন তাদের মধ্যে হাবি জাবি অনেক চিন্তাভাবনা আসে। এইটাকে বলে সোশ্যাল ইনহিবিশন। মানে সোশ্যালি যে লোকটা তোমার কাছে রেসপেক্টফুল, কিন্তু যখনই ওই দুজন লোক বসে বসে এরকম অ্যালকোহল ইনটেক করবে, তখন তাদের মধ্যে এই ইনহিবিশনগুলো আর থাকবে না, তারা মনে করবে আমরা দুজনেই সেম, দুজনেই আমরা ভাই ভাই। তখন
এই জিনিসটাকে বলে সোশ্যাল ইনহিবিশন। যে লোকটা এজ মানে যার বয়স বেশি সে নিজের এজকে কমিয়ে আনে, আর যার বয়স অল্প সে নিজের এজকে বাড়িয়ে ফেলে। মানে দুজন লোক আছে, এদের মধ্যে যে যতটা ডিস্টেন্স আছে এই ডিস্টেন্স যেন না থাকে, সেই জন্যে এরা অ্যালকোহল ইনটেক করে একসাথে বসে, যার জন্যই সোশ্যাল ইনহিবিশনটা লস হয়ে যায় গেল। আচ্ছা, তারপরে ধরো মডারেট ডোজ ব্লান্ট দ্য রিফ্লেক্সেস। মানে কি রিফ্লেক্সেস মানে কি তোমার এনভায়রনমেন্টের প্রতি বা তোমার কোনো স্টিমুলাসের প্রতি তুমি কতটা বেশি পরিমাণ ফাস্ট রেসপন্স করছো, দ্যাট ইজ কল্ড রিফ্লেক্স। মানে ধরো তোমার দিকে কোনো একটা এনিম্যাল তেড়ে আসছে, তখন তুমি কতটা ফাস্ট তোমার ব্রেন অ্যাকশান করবে, ডিসিশন মেক করবে, এটাকে বলে রিফ্লেক্স। ঠিক আছে, মডারেট ডোজে ব্লান্ট হয়ে যায় এই রিফ্লেক্সটা, মানুষ ওই হাদাবোদার মতো তাকিয়ে থাকে, কি করবে বুঝে উঠতে পারে না। ঠিক আছে, ইম্পেয়ার মাসেল কোঅর্ডিনেশন, তার মানে কি সিএনএস ইজ কন্ট্রোলিং আওয়ার অল মাসেলস বাই আওয়ার মোটর নার্ভ। এই মাসেলের মধ্যে কোঅর্ডিনেশনটা ঠিকঠাক থাকে না। কেন ঠিকঠাক থাকে না? সিএনএসই তো ঝিমিয়ে গেছে, তো মাসেলটাকে কে চালাবে আর কেই বা কন্ট্রোল করাবে? দেখা গেলো মোজা পড়ছে, তারপরে জুতো পরা উচিত, তারপরে জুতোর লেজটা বাঁধা উচিত, ও প্রথমেই জুতো পরে বসে থাকলো, দিয়ে বললো যে যা মোজা পড়তে হবে, ভুলেই গেছি। কী জন্য বললো? এটা মাসেল কোঅর্ডিনেশনটা হয়নি তার। ব্যাপারটা বোঝা গেছে? ভিজুয়াল অ্যাকুইটি মেকিং ড্রাইভিং ডেঞ্জারাস, তার মানে কি দেখবে একটা জিনিস খেয়াল করে, আমরা যতটা ফাস্ট রিফ্লেক্সটা যতটা ফাস্ট আমাদের বডিতে আসে, এবার যদি অ্যালকোহল ইনটেক করা যায়, ধরো কোনো জায়গায় লাইট জ্বলছে, তো ওই লাইটটার থেকে তুমি চোখটা যেই সরিয়ে নেবে, তোমার মনে হবে যেন লাইটটার একটা রে পাবে, একটা বিম পাবে লাইটের চোখের মধ্যে। কেন পাবে? অপটিক নার্ভ দিয়ে আমাদের যে ভিজুয়াল সেন্সেশনটা ব্রেন অবধি যাচ্ছে, ওই ব্রেনটা ঝিমিয়ে পড়েছে বলে কী হচ্ছে, লাইটটা অনেকক্ষণ ধরে আমাদের ব্রেনের মধ্যে যাচ্ছে, যতটা ফাস্ট যাওয়া উচিত ততটা যাচ্ছে না, একটু স্লো কন্ডাকশন হচ্ছে নার্ভের, সেই জন্য তোমার অনেকক্ষণ টাইম লাগছে জিনিসটাকে বুঝতে। এক, দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি কোনো জিনিসের দিকে ঝটাম করে তাকিয়েই তুমি বুঝে যেতে পারবে না যে এটা এই জিনিসটা কী। ধরো কম্পিউটারের সামনে তুমি বসে আছো, তোমার কম্পিউটারের দিকে তাকিয়ে তোমার বুঝতে একটু সময় লাগবে, আচ্ছা এটা কম্পিউটার। মোবাইলের সামনে নিয়ে বসে আছো, আচ্ছা এটা মোবাইল, এটা ফেসবুক, এই রকম বুঝতে একটু সময় লাগবে। ঠিক আছে, তো এই কারণে ড্রাইভিং করা যায় না, এই টাইমে ড্রাইভিং করলে এটা ডেঞ্জারাস হয়, অ্যাক্সিডেন্ট হতে পারে। গেল উইথ হায়ার ডোজ। এইবার চলে এসো হায়ার ডোজ। মেন্টাল ক্লাউডিং মানে কি? তোমার ইম্পেয়ার জাজমেন্ট, মানে অনেকে ঘুমিয়ে পড়ে, অনেকে হ্যালুজিনেশনে চলে যায়, অনেকে ভুলভাল বকতে থাকে, এটা মেন্টাল ক্লাউডিং। এটা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন ম্যান টু ম্যান এটা ভ্যারি করে যে কার কীরকম অ্যাকশান দেবে। ইম্পেয়ার জাজমেন্ট, তার মানে কি তোমাকে কেউ কিছু বলল যে এই জিনিসটা এরকম হয়েছে, তাহলে কি করা উচিত, এই জাজমেন্টাল ব্যাপারটা তখন ইম্পেয়ার্ড হয়, থাকে না, জাজমেন্ট জিনিসটা থাকে না। কেন? সিএনএসে জাজমেন্ট পেতে গেলে সিএনএসের মধ্যে, মেমোরির মধ্যে মানে নিউরনের কন্ডাকশান প্রচণ্ড হতে হয়। ঠিক আছে, যার যত নিউরনের কন্ডাকশান আমাদের ব্রেনের মধ্যে থাকে, যার যত মানে নেটওয়ার্কটা যার যত বেশি স্ট্রং আমাদের মেমোরির মধ্যে, সে তত ভালো জাজ করতে পারে। তো এই রকম জাজমেন্ট জিনিসটা ইম্পেয়ার হয়, কারণ সিএনএস ডিপ্রেসড হয়ে গেছে, কি জাজমেন্ট হবে? আচ্ছা, তারপরে দেখো ড্রাউজিনেস অ্যান্ড লস অফ সেলফ কন্ট্রোল। ড্রাউজিনেস মানে একটা হ্যালুজিনেশন এফেক্ট চলে আসবে। লস অফ সেলফ কন্ট্রোল, তার মানে কি সেলফ কন্ট্রোল মানে কি? এবার মোটর নার্ভ দিয়ে আমাদের পাটা কন্ট্রোল হচ্ছে, তো ওই সিএনএস ডিপ্রেসড হয়ে গেছে, পায়ে সেন্সেশন ঠিকঠাক যাচ্ছে না, তো লোকটা হাঁটতে পারবে না ঠিক করে, পাটা ঠিকঠাক জায়গায় ফেলতে পারবে না। দেখতে পাবে যে আচ্ছা এইখানে আমার পাটা ফেলা উচিত, কিন্তু ওর পাটা যে ওখানটায় অরিজিনালি গিয়ে পড়ছে সেটা তার কন্ট্রোলের বাইরে চলে যাবে, তো পাটা টলবে সেখানে গিয়ে। ঠিক আছে, এটাকে বলে লস অফ সেলফ কন্ট্রোল। হাইডোজ, তোমার কোমাও হয়ে যেতে পারে অত্যধিক হাইডোজ যদি হয়ে যায়। অ্যান্ড ডেথ ইজ ডিউ টু রেসপিরেটরি ডিপ্রেশন, মানে অ্যালকোহলের কনসেন্ট্রেশনটা এমন বেড়ে গেল আমাদের ব্লাডের মধ্যে যে রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে গেল। রেসপিরেশন মানে লাংস এত ডিপ্রেসড হয়ে গেল যে পেশেন্ট কোমাতে যেতে যেতে আস্তে আস্তে ডেথ হয়ে গেল। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো সিভিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেম। কী হবে? ইন দ্য অ্যাকশন আর ডোজ ডিপেন্ডেন্ট, তার মানে কি ডোজ যত বাড়বে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপরে এফেক্ট তত বাড়বে। স্মল ডোজ কল্ড কিউটেনিয়াস ভ্যাসোডাইলেশন রেজাল্টিং ইন ফ্লাশিং অ্যান্ড ফিলিং অফ ওয়ার্ম, তার মানে এটা কি বুঝলে? স্মল ডোজে যদি খাওয়া যায় তাহলে এটা কিউটেনিয়াস, মানে আমাদের স্কিনের যত মানে স্কিনের যত তোমার ব্লাড ভেসেল আছে সেগুলো ডায়ালেশন হবে। মোর অ্যামাউন্ট অফ ব্লাড ক্যান কাম ইনটু দ্য ব্লাড ভেসেল,
রেজাল্টিং দ্য ফ্লাশিং অ্যান্ড ফিলিং অফ ওয়ার্মথ, মানে কি একটু গরম লাগবে, ফিলিং অফ ওয়ার্মথ। তো এবার যারা যারা বেশি বুদ্ধিমান লোক তারা বলেছিল না যে করোনা ভাইরাসকে ঠেকাতে গেলে নাকি রেগুলার তোমার অ্যালকোহল ইনটেক করতে হবে যাতে গরমে করোনা ভাইরাস মরে যাবে। তো দেখো এই হিটটা কিন্তু আমাদের স্কিনে হয়, হিটটা কিন্তু আমাদের বডির ভেতরে হয় না, কিউটেনিয়াস ভ্যাসোডাইলেশন হয়। এই জিনিসটা মনে রাখতে হবে, কিউটেনিয়াস ভ্যাসোডাইলেশন হয়, তার মানে যা ভ্যাসোডাইলেশন হবে আমাদের স্কিনের ওপরে হবে, আর স্কিনে ব্লাড ফ্লো বাড়বে। যদি স্কিনে ব্লাড ফ্লো বাড়ে তাহলে কি হবে, স্কিনে তোমার গরম লাগবে, তোমার বডির ভেতরে গরম হচ্ছে না, তো বডির ভেতরে যদি গরম না হয় করোনা ভাইরাস মরবে কী করে। আচ্ছা, লার্জ ডোজেস কজ হাইপোটেনশন, মানে যদি কেউ লার্জ ডোজ অফ অ্যালকোহল একবারে নিয়ে নেয় তার কী হবে, হাইপোটেনশন হবে, মানে ব্লাড প্রেশার কমে যাবে ডিউ টু ডিপ্রেশন অফ মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম কোথায় থাকে, হার্ট মাসেল ইজ কল্ড মায়োকার্ডিয়াল মাসেল, মায়োকার্ডিয়াল মানে হার্ট মাসেলকে বলে মায়োকার্ডিয়াল। অ্যান্ড ভ্যাসোমোটর সেন্টার, ভ্যাসোমোটর সেন্টার মানে একটা সেন্টার আমাদের বডির একটা নিউক্লি, ব্রেনের একটা নিউক্লি, দ্যাট নিউক্লি ইজ রেসপন্সিবল টু কন্ট্রোল আওয়ার ব্লাড প্রেশার ইন দ্য সিএনএস। ঠিক আছে, সেই জিনিসটাকে বলে ভ্যাসোমোটর সেন্টার, এখান থেকে আমাদের বডির প্রেশারটা ডিটারমাইন্ড হয়। তো এই জায়গাটা ডিপ্রেসড হয়ে যাবে, যদি ডিপ্রেসড হয়ে যায় তখন কী হবে, আমাদের হাইপোটেনশন হবে। ক্লিয়ার? অ্যারিদমিয়াস মে অকার, অ্যারিদমিয়াস মে অলসো বি সিন ইন হেভি ড্রিঙ্কিং, মানে কি যখন তুমি বেশি পরিমাণ ড্রিঙ্কার হয়ে, মানে যখন তুমি বেশি পরিমাণ অ্যালকোহল ইনটেক করে ফেলেছো তখন কী হবে, হার্ট যে রিদমে পাম্প করছিল সেই রিদমে পাম্প করতে পারবে না। কেন পারবে না, বডির বিভিন্ন জায়গায় ভ্যাসোডাইলেশন হয়েছে, বিভিন্ন জায়গায় হাইপোটেনশন হয়েছে, অনেক কিছু প্রবলেম হয়ে গেছে, অনেক জায়গায় ব্রেনকে অনেক কিছু কাজ করতে হবে না। তো এই জন্যে কী হবে, হার্ট ঠিকঠাকভাবে ব্লাডকে পাম্প করতে পারবে না, প্রডিউস হবে অ্যারিদমিয়া। ঠিক আছে, রিদম যেখানে হ্যাম্পার হবে, দিস ইজ কল্ড অ্যারিদমিয়া। হলো? আচ্ছা, ক্রনিক হেভি ড্রিঙ্কিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাইপার টেনশন, মানে কেউ যদি মনে করে যে আমি বহুকাল ধরে খেয়ে যাব, সে খেয়ে গিয়ে বহুকালও না, বছর দুয়েক যদি হেভি ডোজ খাওয়া যায় তাহলেই সে হাইপার টেনশন হয়ে যাবে, মানে ব্লাড প্রেশার চিরতরে বেড়ে যাবে। এটা বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো, দ্য এফেক্ট অফ অ্যালকোহল ইন ইয়োর জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক অ্যান্ড লিভার। অ্যালকোহল ইজ অ্যান ইরিট্যান্ট, এটা জানো, অ্যালকোহল ইরিট্যান্ট, এটা নিশ্চয়ই আর বলতে হবে না। ইনক্রিজ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন অ্যান্ড প্রডিউসেস ভ্যাসোডাইলেশন। এখান থেকে একটা কোশ্চেন আসবে, অ্যালকোহল ইনক্রিজেস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন অর অ্যালকোহল ডিক্রিজেস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন। ক্লিয়ার? এখান থেকে বলবে ইনক্রিজেস। হলো? এটা ভ্যাসোডাইলেশন করে, ওয়ার্মথ করে, যেটা আমি আগেই বলেছিলাম। ইট ইজ অ্যান অ্যাপিটাইজার, অ্যাপিটাইজার মানে এ খিদে বাড়ায়। ঠিক আছে, খাবার আগে যদি কোনো অ্যাপেটাইজার ফুড বা কোনো ব্রেভারেজ খাওয়া যায় যেটা কিনা তোমার খিদেটাকে বাড়াতে পারে, সেটাকে বলে অ্যাপেটাইজার। তো এটা একটা অ্যাপেটাইজারের মতো হেল্প করে। ক্রনিক অ্যালকোহলিজম রেজাল্টস ইন ক্রনিক গ্যাস্ট্রাইটিস, তার মানে কি এই যদি অ্যালকোহল কনজামশান অনেক দিন করা যায়, মানে যদি এটা ডেলি এরকম করা যায় তাহলে কি হবে, তোমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকের মধ্যে কোনো একটা জায়গায় আলসার প্রডিউস হতে পারে। ঠিক আছে, এবার আলসার প্রডিউস হওয়া মানে বুঝতেই পারছো, আলসার মানে একটা উন্ড ক্রিয়েট হয়ে যাবে। এবার ওই আলসার ক্রিয়েট হওয়ার পরেও যদি অ্যালকোহলের কনজামশান না বন্ধ হয় তাহলে ওই আলসারের জায়গাতে অ্যালকোহল এসে আবার তোমার স্টিমুলেট করবে, তাতে ইরিটেশন আরও বাড়বে। আচ্ছা, ক্রনিক কনজামশন অফ মডারেট অ্যামাউন্ট অফ অ্যালকোহল রেজাল্ট ইন অ্যাকিউমুলেশন অফ ফ্যাট ইন লিভার। ব্যাপারটা বুঝতে পারলে? ক্রনিক কনজামশন মানে রোজ খাচ্ছে, ঠিক আছে, রোজ খাচ্ছে, কীরকম খাচ্ছে, মডারেট ডোজে খাচ্ছে, বেশি মানে হাইফাই কিছু খেয়েও ফেলছে না, আবার একেবারে কমও খাচ্ছে না, মডারেট ডোজে খাচ্ছে। আচ্ছা, এইবার এই একটা জিনিস বলে রাখি, অ্যালকোহলের ডোজ কার কীরকম এফেক্ট হবে সেটা কিন্তু অ্যালকোহলের ডোজের ওপরে যেমন ডিপেন্ড করে, তেমনি হিউম্যান পারসেপশানের ওপরেও ডিপেন্ড করে। কীরকম, কারোর একটা হয়তো তোমার 120 ml লাগছে যাতে তার হ্যালুজিনেশন এফেক্ট প্রচুর হয়ে যাচ্ছে, কিন্তু অনেকের দেখা যাচ্ছে না যে তার এত এমএলএ কোনো কাজই হচ্ছে না, তার আরও বেশি এমএল দরকার, ধরে নাও 600 ml তার গিয়ে কাজ হচ্ছে। তো এই জিনিসটা ভ্যারি করে, কার বডিতে কীরকম অ্যাকশান করবে এটা ভ্যারি করে। তার মানে এই নয় যে যার বডিতে বেশি অ্যালকোহল লাগছে সে খুব স্ট্রং টাইপের মেন্টালিটি, আর যার বডিতে 120 ml লাগছে সে খুব উইক মেন্টালিটি, এরকম ব্যাপারটা নয়। এটা বডির ফিজিওলজি অনুযায়ী চেঞ্জ হয়।
আচ্ছা, আর একটা কথা, একটু প্রচলিত কথা আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। ধরো অনেকে ধরো কেউ অ্যালকোহল ইনটেক করে না, ঠিক আছে, করে না, তো একদিন সে করলো, জাস্ট টেস্ট করে দেখলো যে কীরকম কী ব্যাপার আছে, একটু দেখি টেস্ট করে কীরকম। তো যখন সে অ্যালকোহল টেস্ট করলো, সে দেখলো যে তার সেরকম কোনো এফেক্ট হয়নি, অল্প ডোজে তার সেরকম কোনো এফেক্ট হয়নি। তার মানে অনেকে এই কথাটা বলবে যে তুই তো আর ডেলি খাস না, সেই জন্য তোর কিছু হলো না। এরকম কথাটা কিন্তু প্রায়শই এদিক ওদিক থেকে মানে কানাঘুষো শোনা যায়, যে তুই তো খাস না সেই জন্য তোর এরকম এই ডোজে কিছু হলো না। আসলে ব্যাপারটা তা নয় কিন্তু। যদি তাই হতো তাহলে কোনো ড্রাগ ফার্স্ট টাইম আমাদের বডিতে কাজ করতো না। অ্যালকোহল এখানে তোমরা ইউজ করবে অ্যাজ এ ড্রাগ। অ্যালকোহল কিন্তু একটা ব্রেভারেজের মতো করে দেখো না ব্যাপারটাকে। যেহেতু ফার্মাকোলজি পড়ছো, অ্যালকোহলটাকে একটা ড্রাগ হিসাবে ট্রিট করো। তো এই অ্যালকোহল আমাদের বডিতে যে এফেক্টগুলো দেবে সেটা একটা ড্রাগের মতোই দেবে, ড্রাগ যেরকম দেয় সেরকমই দেবে। তো ব্যাপার হচ্ছে, যদি অ্যালকোহল বডিতে কোনো রকম কোনো অ্যাকশান করতে নাই পারে, তাহলে ড্রাগের অ্যাকশনও কারোর বডিতে হবে না ফার্স্ট টাইম। তুমি প্যারাসিটামল খেলে কোনো কাজ হলো না, তুমি দেখা গেল অন্য কোনো ড্রাগ খেলে, ওমিপ্রাজল খেলে অ্যাসিড কমাতেই পারলো না, এটা কি হয়? হয় না। তো সেই রকম এদের ডোজটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কার কত ডোজে অ্যাকশান হবে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। একজনের যে 120 ml অ্যাকশান করেছে মানে অন্যজনেরও 120 ml অ্যাকশান করে দেবে, তার কিন্তু কোনো মানে নেই। হলো? আচ্ছা, তো এবার যাকগে, এবার মডারেট ডোজ, সে তার জন্যে যেটা তার মডারেট বলে মনে হবে সেই মডারেট ডোজ অ্যালকোহল সে ডেলি কনজাম্পশন করছে। এরকম কনজাম্পশন করতে করতে একটা টাইমে গিয়ে, মানে একটু লং টার্ম গিয়ে, তার ফ্যাটি লিভার হবে। ফ্যাট ডিপোজিশন ইন দ্য লিভার ইজ কল্ড ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার আস্তে আস্তে থাকতে থাকতে কী হবে, লিভার এনলার্জমেন্ট হবে, মানে লিভারটা সাইজে বেড়ে যাবে। অ্যান্ড ফলোড বাই ফ্যাটি ডিজেনারেশন অ্যান্ড লিভার সিরোসিস, মানে লিভারের সেলগুলো, হেপাটিক সেলগুলো সমস্ত ড্যামেজ হয়ে যাবে, হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমগুলো নষ্ট হয়ে যাবে, লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তখন দেখা যাবে অ্যালকোহল কেন, কোনো ড্রাগই বডির মধ্যে মেটাবলিজম হচ্ছে না। বডির মধ্যে যদি ড্রাগ মেটাবলিজম না হয় তাহলে ড্রাগটা কাজ করবে কেমন করে? তো লিভারকে বাঁচিয়ে রাখতে গেলে বা লিভারের কাজ ঠিকঠাকভাবে করতে গেলে লিভারকে এই সমস্ত দিক থেকে বাঁচিয়ে রাখতে হয়। আর অ্যালকোহল এই জিনিসগুলোকে প্রমোট করায়, মানে লিভারকে সিরোসিসের দিকে নিয়ে যায় ডেলি কনজাম্পশন করলে। ব্যাপারটা বোঝা গেছে? তো আজকে জাস্ট অ্যালকোহলের একটা ওভারভিউ দিলাম, এর পরের দিন অ্যালকোহলের ব্যাপারে আরও কিছু জানবো, ইভেন তার ড্রাগও আছে কিছু। ক্লিয়ার? আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। বাই।